সত্য ঘটনা নিয়ে মুভির গল্প আপনারা অনেকগুলোই দেখেছেন। আজও আপনাদের একটি সত্য ঘটনাই শোনাতে যাচ্ছি। তবে এই সত্য ঘটনাটি কিছুটা হলেও আলাদা মনে হয়েছে আমার কাছে। চীনের একজন মহিলার পুরো জীবনের গল্প এটি। মানুষের জীবনের বাস্তবতা কতটা কঠিন হতে পারে আর মানুষ কিভাবে এই কঠিন বাস্তবতার বিপক্ষে লড়াই করে টিকে থাকে তার বাস্তব উদাহরণ এই মুভিটি। মুভির নাম টাফলি গ্রেটলি। শুধু এইটুকু বলতে পারি, এই সত্য ঘটনাটি হয়তো আপনার হৃদয়ের কোণে থেকে যাবে আজীবন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে চীনের খুব প্রত্যন্ত একটি গ্রামকে দেখানো হয়। কিছু অদ্ভুত ভাষায় একজন বয়স্ক ভদ্রমহিলা কিছু লিখে রাখছিলেন আর লেখাগুলোকে খুব যত্ন করে তিনি সংরক্ষণ করছিলেন। আমরা পুরো মুভি জুড়ে এই ভদ্রমহিলারই জীবনের গল্প শুনতে চলেছি তার মুখ থেকেই। ঘটনা চলে যায় অনেক বছর আগে। এই পা খুঁড়িয়ে হাঁটা প্রতিবন্ধী বাচ্চা মেয়েটি হচ্ছে ওই মহিলাটি, যার নাম ইয়েদা। ইয়েদার বাবা মা থাকা সত্ত্বেও সে সবসময় তার দাদির সাথেই থাকতো আর পৃথিবীতে তার দাদি তাকে সব থেকে বেশি ভালোবাসতো। ইয়েদা লক্ষ্য করে সবাই স্কুলের দিকে রওনা হয়েছে, তাই ইয়েদাও যায় তার বইগুলো আনতে। দাদি তাকে বারবার মনে করিয়ে দেয়, খুব সাবধানে তুমি নদী পার হবে। অন্য বাচ্চারা তো দৌড়ে স্কুলের দিকে যেতে থাকে, কিন্তু ইয়েদা তো ভালোভাবে হাঁটতে পারতো না। সে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে যতটুকু সম্ভব জোরে হাঁটতে থাকে। এটা ছিল এই প্রতিবন্ধী বাচ্চা মেয়েটির প্রতিদিনের রুটিন। তাকে অনেক কষ্ট করে স্কুলে আসতে হতো, কিন্তু প্রায় দিনই তার স্কুলে আসতে দেরি হয়ে যেত। তাই শিক্ষক তাকে বলে, তুমি তো জানোই যে তুমি প্রতিবন্ধী একজন বাচ্চা, তুমি স্কুলে আসার জন্য আরো আগে বের হবে। ইয়েদার এসব কথায় মন খারাপ হতো না, কারণ এইসব কথা সে জন্মের পর থেকেই শুনে আসছে। টিফিন টাইমে অন্য বাচ্চারা যখন খেলতো, ইয়েদা চুপচাপ বসে তাদের খেলা দেখতো। তার মনে মনে অনেক আফসোস হলেও সে শুধু চুপচাপ বসেই থাকতো। স্কুল শেষে ইয়েদা বাড়ি ফিরে এক ধরনের প্রাচীন দাই লিখতো। দাই হচ্ছে চীনের খুব আদি এক সংস্কৃতি, যেটা সবাই বুঝতো না এবং লিখতেও পারতো না। ইয়েদার দাদি ইয়েদাকে এগুলো শিখিয়েছেন, আর বলতে পারেন এটা ইয়েদার সব থেকে প্রিয় কাজ। গ্রামের মন্দিরের বুদ্ধ আসি ইয়েদার দাদির সাথে দেখা করতে। সে ইয়েদাকে দেখে ইয়েদার অনেক প্রশংসা করে। তার দাদিও বুদ্ধকে বলে, ইয়েদার 5টা মানুষের মতো হয়তো না, কিন্তু সে মানসিকভাবে তাদের থেকেও অনেক বেশি স্ট্রং। আর সেই দায় সংস্কৃতিকে অনেক ভালোবাসে আর সেগুলোকে আগলে রাখতে চায়। ইয়েদার দাদি মূলত এই দায় লেখার জন্য সুতি কাপড় দিয়ে এক ধরনের কাগজ বানাতো, যেটা কিনা অনেক প্রাচীন একটি বিষয়। যাই হোক, ইয়েদার ক্লাস ফ্রেন্ডরা সবাই মিলে আজ প্ল্যানিং করছিল রাতের খাবারের পরে সিনেমা দেখবে। এটা শুনে ইয়েদাও তাদের বলে, আমিও সিনেমা দেখতে চাই। তখন ইয়েদার কাজিন তাকে বলে, তুই তো ঠিক মতো হাঁটতেই পারিস না, আমরা যেখানে সিনেমা দেখতে যাব সেখানে নদী পার হতে হবে, তারপর পাহাড়ে উঠতে হবে, ওসব তুই পারবি না, তোর সিনেমা দেখার দরকার নেই। ইয়েদার মনটা খারাপ হয়ে যায়, ছোট মানুষ কাঁদতে থাকে। রাতের বেলা ইয়েদা যখন দাদির সাথে প্রার্থনা করছিল, তখন সে দূর থেকে দেখতে পায় তার বন্ধুরা সিনেমা দেখার জন্য বাসা থেকে দৌড়ে যাচ্ছে। ছোট মানুষ ইয়েদা, তারও প্রচন্ড ইচ্ছে হয় সিনেমা দেখার, কারণ সে আগে কখনো সিনেমা দেখেনি। তাই সে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে রওনা হয়ে যায় সিনেমা দেখার জন্য। জঙ্গলের পথ পাড়ি দিয়ে যখন সে নদীর ধারে পৌঁছায়, তখন এই বাচ্চা মেয়েটি অনেক চেষ্টা করতে থাকে নদীটা পার হবার, কিন্তু সে যতবারই চেষ্টা করছিল প্রত্যেকবারই সে ব্যর্থ হচ্ছিল। আর ব্যাকগ্রাউন্ড থেকে তখন সে বলতে থাকে, ছোটবেলায় কখনো আমার সিনেমা দেখার স্বপ্নটি পূরণ হয়নি। এভাবেই কাটতে থাকে সময়। ইয়েদার বাবা ইয়েদার দাদির সাথে দেখা করতে আসে। সে তার মাকে বলে, ইয়েদা ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু সে তো বাইরের কোনো কাজ শিখছে না, আর তার উপরে সে প্রতিবন্ধী। ওকে কোনো কাজ না শিখালে ও বড় হয়ে কি করবে? দাদি তার ছেলেকে বলে, তোমার ওসব নিয়ে চিন্তা করা লাগবে না। ইয়েদা তখন ওখান থেকে উঠেছে, বাইরে যেয়ে চুপচাপ বসে থাকে। দাদি তার ছেলেকে বলে, ইয়েদা এখন বড় হচ্ছে, ওর সামনে এই কথাগুলো না বললেই ভালো হয়। কিছুক্ষণের মধ্যে ইয়েদার চাচা আসে বাড়িতে। চায়নায় তখন বিপ্লব হচ্ছিল। ইয়েদার চাচা তখন ছিল গ্রামের রাজনৈতিক প্রধান। তারা পুরনো দায় সংস্কৃতিকে নষ্ট করতে চায়, তারা ধর্মনিরপেক্ষ চায়না বানাতে চায়। তাই ইয়েদার চাচা তার মায়ের কাছে প্রাচীন দায় লেখা বইগুলো চায়, যাতে সে ওই বইগুলো সরকারের কাছে জমা দিতে পারে। কিন্তু ইয়েদার দাদি তাকে দিতে একদমই রাজি না। পরদিন ইয়েদাকে নিয়ে তার দাদি বুদ্ধের কাছে টেম্পলে যায় আর তার ছেলের বিষয়টা খুলে বলে। তখন বুদ্ধি ইয়েদার দাদিকে বলে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, ওরা দায় সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। ইয়েদার দাদি ইয়েদাকে নিয়ে বাড়ি ফিরে আসে। রাতের বেলা দাদি ইয়েদাকে দায় পড়ে শোনাচ্ছিল আর ইয়েদা মুগ্ধ হয়ে সেগুলো শুনছিল। পরদিন সকালবেলা গ্রামের মাইকে ঘোষণা করা হচ্ছিল, যার কাছে যত দায়ের বই আছে না কেন সবগুলো অফিসে জমা করতে। কিছুক্ষণের মধ্যেই ইয়েদার দাদির বাসায় বুদ্ধ এবং অন্য
একজন লোক আসে। তার ইয়াদার দাদিকে বলে, আপনার কাছে যে প্রাচীন দায়গুলো রয়েছে ওগুলো যেভাবেই হোক না কেন আপনাকে লুকিয়ে ফেলতে হবে। আমরা এখন সবাই অনেক বিপদের মধ্যে রয়েছি, তবে ওরা যদি এই দায়গুলো পায় তাহলে সবকিছু ওরা পুড়িয়ে ফেলবে। ইয়েদা এই সকল কথাই শুনছিল। কিছুক্ষণের মধ্যে ইয়েদার দাদি খুব তাড়াহুড়ো করে ওই দায়গুলোকে লুকিয়ে ফেলে। পরদিন দেখা যায় ইয়েদার দাদির বাড়ি পুরো তছনছ হয়ে গিয়েছে, কারণ প্রাচীন দায়গুলো খোঁজার জন্য পুরো বাড়ি তল্লাশি করা হয়েছে। যার নেতৃত্বে ছিল তার ছোট ছেলে। সেখানে কিছু না পেয়ে ছোট ছেলে যায় তার বড় ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ ইয়েদার বাবার বাড়ি তল্লাশি করতে। গ্রামের লোকজনও সেদিকে যাচ্ছে। এটা শুনে ইয়েদা তার নিজ বাড়ির দিকে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। বাচ্চা মেয়েটা বারবারই পড়ে যাচ্ছিল, কিন্তু সে যখন তার বাড়ির সামনে পৌঁছায় সেখানে অনেক মানুষের ভিড় ছিল। তার বাড়ি থেকে অনেকগুলো প্রাচীন দায় উদ্ধার করা হয়েছে, সেগুলো একটি গাড়িতে ভরা হচ্ছিল। রাতের বেলা ইয়েদা দাদির পাশে চুপচাপ বসেছিল। দাদি তখন ইয়েদাকে বলে, কাল থেকে তুমি কয়েকদিন তোমার বাবা মায়ের সাথে থাকবে, আমার কিছু কাজ রয়েছে। পরদিন সকালবেলা দাদি যখন পার্টি অফিসের সামনে যায়, সে দেখতে পায় একজন লোক সেই পুরনো দায়গুলোকে আগুনে পোড়াচ্ছিল, আর সেই আগুন দিয়ে সে সিগারেট ধরাচ্ছিল, যেটা দেখে দাদি খুবই কষ্ট পান। তার চোখে পানি চলে আসে, কারণ এগুলো তাদের অতি প্রাচীন ঐতিহ্য। এদিকে ইয়েদা তার বাড়িতে এসেছে। সে দরজার সামনে চুপচাপ বসে থাকে, কারণ সে তার দাদিকে অনেক মিস করছিল। আর এদিকে দাদি মূলত ওই অফিস থেকে কিছু দায় উদ্ধার করার চেষ্টা করছিলেন। রাতের বেলা দাদি আর নাতনি মিলে সেই উদ্ধার করা কিছু দায় গোপন একটি জায়গায় লুকিয়ে রাখে। পরদিন সকালবেলা ইয়েদা জঙ্গলের পথ দিয়ে হাঁটছিল, আর অন্যদিকে দাদি বাজার থেকে গ্রামে ফিরছিলেন। ইয়েদা একটি ময়ূরকে ফলো করছিল, আর তখন হঠাৎই ইয়েদা একটি শব্দ শুনতে পায়। তার সবকিছু থমকে যায়। ইয়েদার দাদিকে বহন করা গাড়িটি খাদ থেকে নিচে পড়ে গিয়েছে। ইয়েদার দাদি সেখানেই মারা যায়। গ্রামের সবাই এসেছে ইয়েদার দাদিকে শেষবারের মতো দেখতে। এরপরে ইয়েদার দাদির শেষকৃত্য অনুষ্ঠান শেষে সবাই যে যার ঘরে ফিরে যায়, কিন্তু ইয়েদা সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তখন ব্যাকগ্রাউন্ড থেকে ইয়েদা বলে, আমার ছোটবেলা নামক জিনিসটি এই দিন থেকেই হারিয়ে গিয়েছিল। এভাবেই কেটে যায় অনেকগুলো বছর। ইয়েদা এখন অনেক বড় হয়ে গিয়েছে। সেই ছোট্ট ইয়েদা এখন একজন যুবতী মেয়ে। সে এখনো তার দাদির শেখানো সেই দায়গুলোকে লিখে রাখে। আজ তার লেখা দায় নিয়ে সে শহরে যায়, কারণ এখন চায়নায় সেই হারিয়ে যাওয়া দায়গুলোকে সংরক্ষণ করা হচ্ছে। লোকগুলি ইয়েদার লেখা দায়গুলোর অনেক প্রশংসা করে। তারা ইয়েদাকে তাদের সাথে শহরে যাওয়ার জন্য বলে, কিন্তু ইয়েদা সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। বাড়ি ফিরে সে তার বাবা মায়ের ভুট্টা খেতে কাজ করছিল। সেই পথ দিয়ে তখন কিছু চাইনিজ সৈনিক যাচ্ছিল। ইয়েদার রূপে মুগ্ধ হয়ে তারা ইয়েদার সাথে কথা বলার চেষ্টা করছিল। তখন তাদের পেছনে দাঁড়িয়ে থাকা একজন অফিসার বিষয়টি লক্ষ্য করে। তখন সে ঝাড়ি দিয়ে সৈনিকগুলোকে সেখান থেকে চলে যেতে বলে, আর সেও তাদের পিছু পিছু হাঁটতে থাকে। ইয়েদা বিষয়টি লক্ষ্য করে, আর এই দুজন মানুষের সাথে প্রথম চোখাচোখি হয়। এই অফিসারের নাম ছিল জহুয়া। ইয়েদা বাসায় ফিরে দায় লিখছিল, তখন কেউ তাকে নিচ থেকে ডাক দেয়, যেখানে একটি পার্সেল রেখে গেলাম। ইয়েদা যখন সেখানে যায় তখন সেখানে কেউ ছিল না, শুধু পার্সেলটা পড়েছিল। ইয়েদা সেই পার্সেলটা খুলে দেখতে পায় এটা ছিল একটি সিনেমার টিকিট। ইয়েদা সেই সিনেমা হলে যায়, যেখানে তখন চাইনিজ সৈনিকরাও সিনেমা দেখছিল, আর তাদের মধ্যে সেই জহুয়া নামক অফিসারটিও ছিল। ইয়েদার সাথে জহুয়ার আবারও দেখা হয়, আর তাদের দুজনের চোখ দেখে আমরা বুঝতে পারি এই দুজন মানুষ দুজনকেই অনেক পছন্দ করেছে। পরদিন ইয়েদা বসে বসে দায় লিখছিল, তখন হঠাৎই তার দরজায় কেউ কড়া নাড়ে। জহুয়া তার সাথে দেখা করতে এসেছে। ইয়েদা খুবই অবাক হয়ে যায়। জহুয়া ইয়েদাকে বলে, হয়তো আমাদের সাথে আর কখনোই দেখা হবে না, আমাকে যুদ্ধে যেতে হবে, কিন্তু আমার মনের কথাগুলো আপনাকে জানাতে চাই। আমি আপনাকে অনেক পছন্দ করি, আর আপনার ওই পায়ের সমস্যাটা আমার কাছে কোনো সমস্যা না। আমি আপনাকে যতবার দেখি আমার কাছে মনে হয় আপনি আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছেন। ইয়েদা অনেক লজ্জা পাচ্ছিল। সে জহুয়াকে বসতে বলে। জহুয়া বসে ইয়েদার লেখা দায়গুলোকে দেখে, আর এই প্রাচীন সংস্কৃতি দেখে সে খুবই অবাক হয়। কিন্তু জহুয়া ইয়েদার কাপড়ের উপর বসেছিল, তো ইয়েদা বেশি একটা নড়াচড়া করতে পারছিল না। জহুয়া সরাসরি ইয়েদাকে বিয়ের প্রস্তাব করে। ইয়েদার চোখ দুটো বড় বড় হয়ে যায়। তার ছোটবেলায় সেই প্রার্থনার কথা মনে পড়ে যায়। সে এমন কাউকেই তো তার জীবন সঙ্গী হিসেবে চাইতো। ইয়েদা তার বাসায়ও বিষয়টি জানায়। সবাই জহুয়াকে অনেক পছন্দ করে। ইয়েদা অনেক খুশি ছিল। তখনই বাইরে থেকে কারো ডাক আসে। ইয়েদা তাড়াতাড়ি করে ছুটে যায়। একজন সৈনিক এসেছে। সে একটি চিঠি রেখে বলে, এটা আপনার জন্য। সৈনিকটি চলে যায়। ইয়েদা চিঠিটি হাতে নেয়। ইয়েদা খুব তাড়াহুড়া করে চিঠিটি খোলে। চিঠিটি ছিল জহুয়ার। চিঠিতে লেখা ছিল, ইয়েদা, আমি তোমাকে জানিয়ে যুদ্ধে যেতে পারিনি, কারণ আর্মির কিছু রুলস রয়েছে। তুমি যখন এই চিঠিটি পড়ছো আমি তোমার থেকে অনেক দূরে, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি যুদ্ধ থেকে ফিরে আমাদের পূরণ না হওয়া সকল স্বপ্ন পূরণ করব। ইতি তোমার জহুয়া। চিঠি পড়া শেষে ইয়েদা অনেক কাজ ছিল। এভাবেই মন মরা হয়ে ইয়েদার দিন কাটতে থাকে। একদিন ইয়েদার বাবা ইয়েদাকে ডেকে বলে, শহরে
শহরের কালচারাল সেন্টার থেকে তোমাকে ডেকে পাঠিয়েছে কিছু দায়ী অনুবাদ করার জন্য। পরদিন ইয়েদা যখন বের হয়, গ্রামের পোস্টমাস্টার ইয়েদাকে ডাক দেয়। ইয়েদার চিঠি এসেছে। ইয়েদা তো খুবই এক্সাইটেড হয়ে যায়, কারণ এটা ছিল জহুয়ার চিঠি। জহু ইয়েদাকে লিখেছে, আমি জানি তুমি আমাকে অনেক মিস করছো, কিন্তু এখানের পরিস্থিতি মোটেও ভালো না। যুদ্ধ অনেক ভয়ানক রূপ নিয়েছে, জানি না বেঁচে ফিরবো কিনা। আমার একটি ছবি পাঠালাম, এটা যত্ন করে তোমার কাছে রেখে দিও। ইয়েদা ছবিটির উপরে পরম মমতা নিয়ে হাত বোলাতে থাকে। এভাবেই কাটতে থাকে সময়। ইয়েদা এখন সারাদিন সেই পুরনো কিছু দায় ট্রান্সলেট করতে থাকে। সে খাবার সময়টাও ভুলে যায়। আর ইয়েদার এই অক্লান্ত পরিশ্রমের কথা স্থানীয় পত্রিকায় ছাপা হয়। তখন দূর দূরান্ত থেকে ইয়েদার জন্য চিঠি আসতে শুরু করে শুভকামনা জানিয়ে। ইয়েদা এখন আর সেই চিঠিগুলো পড়ার সময় পায় না, কিন্তু ইয়েদা যে চিঠির অপেক্ষা করছে সেই চিঠি আসার কোনো খবর নেই। হঠাৎই একদিন ইয়েদার চোখে একটি চিঠি পড়ে। সে তাড়াহুড়া করে চিঠিটি বের করে। এটা ছিল জহুয়ার চিঠি। ইয়েদা তাড়াহুড়া করে চিঠিটি খোলে। চিঠির লেখাগুলো ছিল এমন, ইয়েদা, হয়তো তোমার আমার লেখাগুলো পড়তে কষ্ট হবে, কারণ কাঁপা কাঁপা হাতে আমি তোমাকে চিঠি লিখছি। আমার শরীরে গুলি লেগেছে, তাই ঠিকভাবে লিখতে পারছি না। তবে আজ আমার সেই পুরনো দিনের স্মৃতিগুলোকে মনে পড়ছে। সেই ভুট্টো ক্ষেতের কথা, তোমাকে প্রথম দেখা, ওই স্মৃতিগুলোকেই আজ মনে হচ্ছে ওগুলো আমার জীবনের সব থেকে বড় অর্জন। আই উইশ আবার ফিরে যেতে পারতাম ওই সময়। তবে সত্য কথা হচ্ছে, এটাই হয়তো তোমার কাছে লেখা আমার শেষ চিঠি। আমরা খুব অল্প কয়েকজন সৈনিক বেঁচে আছি, হয়তো আর কিছুক্ষণই যুদ্ধ করে টিকে থাকতে পারবো, কিন্তু আমরা আমাদের শেষ লড়াইটা লড়বো। তোমার সাথে আর হয়তো কোনোদিন দেখা হবে না, তবে তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজিও, এটা আমার ইচ্ছা। তবে একটা আফসোস থেকে গেল, তোমাকে যদি একবার আমি আমার মাকে দেখাতে পারতাম। তার খুব ইচ্ছে ছিল তোমাকে দেখার। তোমার অনেক গল্প করেছি তাকে, কিন্তু মানুষের জীবনে সব ইচ্ছে পূরণ হয় না। তুমি ভালো থেকো, ইতি জহুয়া। চিঠি পড়া শেষ হয়। ইয়েদা হাতের মুঠোয় চিঠিটি চেপে ধরে কাঁদতে থাকে। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। একদিন ইয়েদার বাসায় একজন লোক আসে। সে ইয়েদাকে বলে, আমার নাম লিও, আমি রুইজিন থেকে আপনাকে চিঠি পাঠাতাম। ইয়েদা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে দুটো বড় চিঠির বাক্স বের করে। সেখানে ছিল অনেকগুলো চিঠি। লোকটি তার চিঠিগুলোকে দেখিয়ে দিচ্ছিল। আসলে ইয়েদা কখনোই চিঠিগুলো খুলেও দেখেনি। লোকটি ইয়েদাকে বলে, আমি আপনার পা ভালো করতে চাই। ইয়েদা বলে, এটা কখনোই সম্ভব না। ইয়েদা লোকটিকে চলে যেতে বলে, কিন্তু লিও নামক লোকটি নাছর বান্দা। সে ইয়েদার বাবাকেও ম্যানেজ করে। ইয়েদার বাবা এসে ইয়েদাকে জানায়, ছেলেটি তো অনেক ভালো, সে তোমার পা ঠিক করতে চায়, তোমার সকল দায়িত্ব নিতে চায়। কিন্তু ইয়েদা এসব কোনো কথাই শুনতে রাজি না। ইয়েদা বাসায় ফিরে আসার পরেও তার বাবা মা জানায়, ছেলেটা এই গ্রামেই তোমার জন্য থেকে গিয়েছে, তুমি চাইলে ভেবে দেখতে পারো। কিছুক্ষণের মধ্যে সেই ছেলেটি ইয়েদাদের বাসায় আসে। সে ইয়েদাকে বলে, আপনাকে কিছু কথা জানানোর রয়েছে। আমি জানি কেন আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন। আপনি জহুয়ার জন্য অপেক্ষা করছেন। লোকটি জহুয়ার আর্মির ব্যাচ নাম্বারও বলে। ইয়েদা অনেক অবাক হয়ে যায়। লিও বলে, আমি জহুয়ার ছোটবেলার বন্ধু। আপনার কথা আমি জহুয়ার কাছ থেকেই শুনেছি, কিন্তু আমরা সবাই জহুয়ার আশা ছেড়ে দিয়েছি। আমরা ওর লাশ পাইনি ঠিকই, কিন্তু বেঁচে থাকলে এতদিনে ফিরে আসতো, আর ও সবসময় আপনাকে হাসি খুশি দেখতে চাইতো। আর সেই কথা সে আমাকেও বলেছিল। এভাবেই কাটতে থাকে সময়। ইয়েদার সাথে লিওর এখন খুব ভালো বন্ধুত্ব হয়েছে। ইয়েদা তার ছোটবেলার সকল কষ্টগুলোকে সে লিওর সাথে শেয়ার করতে থাকে। লিও তাকে যথেষ্ট পরিমাণে মানসিক সাপোর্ট দিতে থাকে। ধীরে ধীরে লিও ইয়েদার ভরসা অর্জন করতে থাকে। লিও ইয়েদাকে নিয়ে সাইকেলে করে পাহাড়ি পথ পাড়ি দিতে থাকে। অনেক কষ্ট হচ্ছিল লিওর। ইয়েদাও বিষয়টি লক্ষ্য করছিল, আর সে লিওর জায়গায় কল্পনা করছিল জহুয়াকে। কল্পনা যখন শেষ হয়, ইয়েদা তখন লিওর ঘাম মুছিয়ে দেয়। তখন লিও ইয়েদাকে বলে, আমি তোমার দুটো পা হয়ে তোমার জীবনে থাকতে চাই। লিও একজন দায়িত্ববান পুরুষের মতো ইয়েদার সকল খেয়াল রাখছিল, যেটা দিন দিন লিওর প্রতি ইয়েদার ভরসা বাড়িয়ে চলছিল। আর এর পরের দৃশ্যেই দেখা যায় ইয়েদা আর লিও তাদের দুজনের জীবনটাকে একই সুতোয় বেঁধে নিয়েছে। তারা দুজন বিয়ে করেছে। আর এরপরে কেটে যায় কয়েকটি বছর। ইয়েদার কোলজুরে এক ফুটফুটে মেয়ে সন্তান। ইয়েদার এই বাচ্চা মেয়েটির নাম ইপিং। কিন্তু এতটা বছরে সময়ের সাথে বাস্তবতাও অনেক বদলে গিয়েছে। এখন আর ইয়েদার প্রতি লিওর সেই ভালোবাসাটা নেই। ইয়েদা এখন সারাদিন তার বাচ্চা মেয়েটিকে সামলায়, আর লিও বাইরে বাইরে ঘুরে বেড়ায়। পরদিন ইয়েদা লিওকে বলে, তুমি আমাকে বিয়ের আগে মিথ্যে বলেছিলে, তুমি আমার দুটো পা হয়ে থাকতে চেয়েছিলে আমার জীবনে। লিও বলে, বাস্তবতা কঠিন, কখনো তো বাইরে কাজ করে দেখোনি, বুঝবে কি করে যে বাইরে কাজ করার কি কষ্ট। ইয়েদা বলে, তাহলে তুমি কি চাও, আমি আমার বাচ্চা মেয়েটিকে নিয়ে বাইরে কাজ করি? লিও বলে, হ্যাঁ, এখন থেকে তুমিও উপার্জন করা শুরু করো, আমি আর পারছি না। পরদিন থেকে দেখা যায় ইয়েদা তার ছোট্ট বাচ্চা মেয়েটিকে পিঠে নিয়ে কোদাল দিয়ে মাটি কোপাতে শুরু করেছে। ইয়েদার বাবা তখন সেই পথ দিয়ে যাচ্ছিল। সে তার মেয়েকে বলে, তুমি কেন এগুলো করছো, তোমার জামাই কোথায়? ইয়েদা বলে, আমি জানি না যে সে কোথায় আছে। তখন বাবা তার মেয়েকে বলে, কোদালটা আমার কাছে দাও, তোমার কাজ আমি করে দিচ্ছি।
দিচ্ছি, তুমি ওকে নিয়ে বাসায় যাও। ইয়েদা বলে, থাক বাবা, আমার কাজটা আমাকেই করতে দাও। রাতের বেলা লিও ইয়েদার কাছ থেকে তার দাদির রেখে যাওয়া সেই দাইগুলো খুঁজছিল, কারণ সেগুলোর দাম এখন বাজারে অনেক। ইয়েদা তখন লিওকে বলে, তোমার কি ধারণা যে দাই আমি এত বছর ধরে কষ্ট করে সংরক্ষণ করে রেখেছি, যেটা আমার দাদির শেষ স্মৃতি, সেটা আমি তোমাকে দিয়ে দেবো বিক্রি করতে? এই আশা তুমি ভুলে যাও। তখন রাগ করে লিও বাসা থেকে বের হয়ে সিগারেট খেতে থাকে। সেটা ইয়েদার বাবা দেখে ফেলে। পরদিন থেকে দেখা যায় ইয়েদা তার বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে অনেক কষ্ট করছে। সে বোঝাতে চায় সমাজকে সে আর 5টা মানুষের থেকে আলাদা না, সেও পরিশ্রম করতে পারে। বাসায় ফিরে বাচ্চাকে রেখে যখন ইয়েদা দায় লিখতে বসে, তখন সে টেবিলের উপরে একটি চিঠি দেখতে পায়। এটা ছিল লিওর চিঠি। চিঠির লেখাগুলো ছিল এমন: ইয়েদা, আমি আমার জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে গিয়েছি। আমি বাইরের পৃথিবী দেখতে চাই। আমি জীবনে অনেক বড় হতে চাই। আমি তোমার বোঝা টানতে টানতে হাঁপিয়ে উঠেছি, তাই আমি আজ তোমার জীবন থেকে বিদায় নিলাম। আমাকে কখনো খোঁজো না। ইয়েদা রাগে ক্ষোভে কাঁদতে থাকে। সে তার সামনে থাকা জিনিসগুলোকে ছুঁড়ে মারে। বাচ্চা মেয়েটিও তখন ভয় পেয়ে কাঁদছিল। একদিকে মা, অন্যদিকে বাচ্চাটিও কাঁদছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। মা তার এই অসহায় বাচ্চাটিকে কোলে নিয়েই বসে আছে। সে জানে না যে সে একা কিভাবে ছোট বাচ্চাটিকে মানুষ করবে, কারণ সে নিজেও তো ঠিকভাবে হাঁটতে পারে না। পরদিন থেকে শুরু হয় ইয়েদার এক নতুন সংগ্রামী জীবন। ছোট বাচ্চাটিকে পিঠে বেঁধে ইয়েদা এসেছে স্থানীয় বাজারে কিছু তরমুজের বীজ বিক্রি করার জন্য। সে অন্যদের মতো করেই চিৎকার করে কাস্টমার ডাকছিল। দু একজন তার কাছ থেকে বীজ কিনলে ইয়েদা তাদের প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছিল। তখন কিছুটা দূরে ইয়েদার পেছনে আমরা একজন মহিলাকে দেখতে পাই। সে খুব অবাক চোখে ইয়েদার দিকে তাকিয়ে আছে। এই ভদ্র মহিলার নাম জু। ইয়েদা শহরে যেখানে দায় ট্রান্সলেট করে দিয়েছিল, এই মহিলাও সেখানে কাজ করত। সে ইয়েদাকে অনেক পছন্দ করত। মহিলাটি ইয়েদাকে ডাক দেয়। ইয়েদা যখন পেছনে ফেরে, সেও কিছুটা লজ্জা পায়। মহিলাটি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো, আর এগুলোই বা কেন করছো? ইয়েদা বলে, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার কোনো উপায় নেই, আমাকে আমার বাচ্চাটাকে বড় করতে হবে। ইয়েদা মহিলাটিকে কিছু তরমুজের বীজ খাওয়ার জন্য বলে। মহিলাটি বলে, ইটস ওকে। ইয়েদা বলে, আমি আপনাকে ঠিকভাবে আপ্যায়ন করতে পারছি না, আমি খুবই লজ্জিত। ইয়েদা মহিলাটিকে বাই বলে আবারও চিৎকার করে কাস্টমার ডাকতে থাকে। মহিলাটি খুবই হতাশা নিয়ে ইয়েদাকে দেখছিল। আর এভাবেই চলতে থাকে ইয়েদার জীবন। ঝড় বৃষ্টি বাদল সবকিছু উপেক্ষা করে বাচ্চা মেয়েটিকে পিঠে বেঁধে নিয়ে ইয়েদা সামনের দিকে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। তার হাঁটতে অনেক কষ্ট হতো এই পাহাড়ি পথ দিয়ে, কিন্তু তারপরও বাচ্চাকে তো তার মানুষ করতে হবে। ইয়েদা সামান্য কিছু তরমুজের বীজ সংগ্রহ করতে এই ঝড় বৃষ্টির মধ্যে ছুটে চলতো দূর দূরান্তে। কিন্তু হঠাৎই তার পাটা পিছলে যায়। হাতে থাকা তরমুজের বীজ ভর্তি ঝুড়িটি পড়ে যায় সেখানে। বীজগুলো সব পানিতে ভিজে গিয়েছে। পিঠে থাকা বাচ্চাটি তখন কাঁদছিল। ইয়েদা রাগে ক্ষোভে ঝুড়িটিকে একটি লাথি মারে। ছোটবেলা থেকে এই মেয়েটি পুরো পৃথিবীর সাথে সংগ্রাম করে আসছে। আর এই সংগ্রাম করতে করতে ইয়েদা নামক এই মেয়েটি বড্ড হাঁপিয়ে উঠেছে। সে বৃষ্টির মধ্যে বসে অঝরে কাঁদছিল। ওই দিন রাতের বেলা তার সামনে তার বাবা 2000 টাকা রেখে বলে, তোর বাজারে যেই তরমুজের বীজ বিক্রি করতে অনেক কষ্ট হয় মা, তুই টাকা দিয়ে বাড়ির সামনে ছোট একটি দোকান দিয়ে দে, তোর এই কষ্ট আমি আর দেখতে পারছি না। ইয়েদা তখন কাঁদো কাঁদো চোখে তার বাবাকে বলে, বাবা তুমি এতগুলো টাকা কোথায় পেয়েছো? বাবা তার মেয়েকে বলে, তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, তুমি কাল থেকে তোমার নতুন দোকানে মন দাও। এটা বলে ইয়েদার বাবা সেখান থেকে চলে যান। আর ইয়েদা সেখানে বসেই চুপচাপ কাঁদছিল। এভাবেই কেটে যায় কয়েকটি বছর। ইয়েদার সেই ছোট্ট মেয়ে ইপিং এখন স্কুলে যায়। ইয়েদার দোকানটাও এখন আগের থেকে বড় হয়েছে। ইয়েদার বাবা মায়ের কথা থেকে আমরা জানতে পারি ইয়েদা তার বাবা সেই 2000 টাকা তো দিয়েছিল, সেই সাথে সে তার বাবাকে আরো 2000 টাকা বেশি দিয়েছিল। বাবা তার মেয়েকে নিয়ে অনেক গর্বিত। ইয়েদার ব্যবসাটি যেমন এখন বড় হয়েছে, সেই সাথে তার কষ্টও অনেক গুণে বেড়েছে। ইয়েদা এখনো অনেক কষ্ট করে। বাচ্চা মেয়ে ইপিং একটি গাড়ি দেখতে পায়। তার মধ্যে একটি পুতুল ঝোলানো ছিল। ইপিং সেখানে যায় পুতুলটির জন্য। গাড়ির দরজাটাও তখন খোলা ছিল। কিছুটা সময় পর ইয়েদা লক্ষ্য করে তার মেয়েটিকে সে যেখানে রেখে গিয়েছিল সেখানে নেই। ইয়েদা চারদিকে ইপিংকে খুঁজতে থাকে। সে একদম পাগলের মতো হয়ে গিয়েছে। সে প্রত্যেকের কাছে জিজ্ঞেস করতে থাকে তারা তার মেয়েটিকে দেখেছি কিনা। ইয়েদা তার মেয়ের নাম ধরে কাঁদছিল। এদিকে সেই গাড়িটি শহর থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। কিন্তু এতক্ষণে গাড়ির মালিক লক্ষ্য করলো গাড়ির পেছনের সিটে একটি বাচ্চা মেয়ে শুয়ে আছে। সে পুতুলটিকে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছিল। সাথে সাথে লোকটি গাড়ি ব্রেক করে। এদিকে ইয়েদা স্থানীয় রেডিও স্টেশনে এসে প্রচন্ড কান্নাকাটি করছে। সে যে কোনো মূল্যে তার বাচ্চাকে ফিরে পেতে চায়। ওই বাচ্চাই তার জীবনের একমাত্র অবলম্বন। মাইকে বারবার ইপিং এর হারিয়ে যাওয়ার খবর প্রচার করা হচ্ছিল। কিছু সময়ের মধ্যে
স্টেশনের সামনে সেই গাড়িটি এসে থামে আর ইপিং গাড়ি থেকে নেমে মা বলে চিৎকার করে ওঠে। ইয়েদা যেন তার প্রাণ ফিরে পেয়েছে। সে তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে অনেক কাঁদছিল। দৃশ্য পরিবর্তন হয়। ইয়েদাও তার মেয়েকে দায় শিখাচ্ছিল। তখন গ্রামের মন্দিরের বুদ্ধ সেখানে আসে। সে ইয়েদাকে বলে, মা তোমাকে একটি দায়িত্ব দিতে চাই। কিছু পুরনো দায় পেয়েছি, আমি চাই তুমি সেগুলোকে ট্রান্সলেট করো। ইয়েদাই মহান দায়িত্ব পেয়ে খুবই খুশি হয়। বুদ্ধ চলে যাবার আগে ইয়েদাকে বলে, তোমার দাদির রেখে যাওয়া প্রাচীন দায়গুলো কিন্তু মহামূল্যবান, ওগুলোকে যত্ন করে রেখো। ইয়েদা যখন ওই দায়গুলোকে রাখতে যায় তখন অনেকটা বছর পর সে জহুয়ার সেই ছবিটি আবারও দেখতে পায়। ইয়েদা যেন কিছু সময়ের জন্য চলে যায় জীবনে চলার পথে তার ফেলে আসা সেই স্মৃতিময় দিনগুলোতে। যে সময়গুলো একসময় বর্তমান ছিল সেগুলো এখন শুধুই স্মৃতি। ইয়েদা আয়নার সামনে বসে আর সে লক্ষ্য করে তার চুলগুলো পাকতে শুরু করেছে। এভাবেই কেটে যায় অনেকগুলো বছর। এখন ইয়েদার বেশিরভাগ চুলই পেকে গিয়েছে। তাকে এখন চশমা পড়তে হয়, কিন্তু এখনো সে দায় ট্রান্সলেট করে। ইয়েদার সেই দোকানটি এখনো আগের মতোই আছে। ইয়েদার মা আসে তার মেয়েকে খাবার দিতে। সে ইয়েদাকে জিজ্ঞেস করে ইপিং কেমন আছে আর ও কবে আসবে। ইয়েদা বলে ওর পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, ও এখন একটা ছোট চাকরিও করে আর সামনের ছুটিতেই ও আমাদের এখানে আসবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই ছোট্ট ইপিং এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে তার বয়ফ্রেন্ডের সাথে গাড়িতে করে তার গ্রামের দিকে যাচ্ছে। এদিকে ইয়েদা এখনো তার দাদির সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। সে তার দাদির মতো করেই সুতি কাপড় দিয়ে কাগজ তৈরি করে, সেগুলোকে সে রোদে শুকায়। ইয়েদা এসব কাজ করছিল, তার মায়ের সাথে গল্প করছিল। কিছুক্ষণের মধ্যেই ইপিং দৌড়ে বাড়ির মধ্যে ঢোকে আর তার মাকে জড়িয়ে ধরে। মা খুশিতে তার মেয়েকে বলতে থাকে, আমার সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গিয়েছে। ইপিং এর মার দাদি অনেক খুশি ইপিংকে এতদিন পর দেখে। কিছু সময় পর ইপিং তার বাইরে দাঁড়িয়ে থাকা বয়ফ্রেন্ডকে ডাক দেয়। এই ছেলেটির নাম লি। লিকে দেখে ইপিং এর মার দাদি খুশি হন। এরপর ইপিং লিকে নিয়ে তার মায়ের দাদির সেই ছবির সামনে যায়। তাদের শত বছরের পুরনো দায় সংস্কৃতির সেই বইগুলো ইপিং লিকে দেখায়। লি খুবই আগ্রহ প্রকাশ করে আর খুবই অবাক হয়। সেই সাথে সে অনেক প্রশংসা করতে থাকে, যেটা শুনে ইপিং এর মা ইয়েদা অনেক খুশি হয়। রাতের বেলা মেয়ে ইপিং তার মা ইয়েদার সাথে শুয়েছিল। ইয়েদা তার মেয়েকে জিজ্ঞেস করে, তোমার বাবা কি তোমার সাথে দেখা করতে আসে? ইপিং বলে, হ্যাঁ, বাবা মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসতো আর আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো। তখন ইয়েদা কিছুটা আক্ষেপ নিয়ে বলে, তোমার এই পঙ্গুমা তোমাকে জীবনে বেশি কিছু দিতে পারেনি, তাই আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। ইপিং বলে, মা তুমি এভাবে বলো না, তুমি আমার জন্য যা করেছো সেই ঋণ সন্তান হিসেবে আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি অনেক কষ্ট করেছো মা আমাকে বড় করতে। পরদিন সকালবেলা পরিবারের সবাই একত্রিত হয়ে বসেছে। ইয়েদা সবাইকে ইপিং আর লির ভালোবাসার কথা জানায়। ইয়েদা বলে, ওরা দুজন অনেক বছর একসাথে পড়াশোনা করেছে আর এখন একসাথে চাকরিও করছে। ওরা দুজন দুজনকে ভালোভাবেই বোঝে। ওদের বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই। ইয়েদার বাবা অর্থাৎ ইপিং এর দাদা তখন লিকে বলে, আমাদের টাই গোষ্ঠীর কিন্তু একটি নিয়ম রয়েছে, বিয়ের পর তোমাকে কমপক্ষে 3 বছর এখানে থাকতে হবে আর আমাদের সাথে মাঠে ঘাটে কাজ করতে হবে, না হলে তোমার সাথে আমাদের মেয়ে বিয়ে দিব না। লির মুখটা কিছুটা শুকিয়ে যায়। দাদি বলে, ছেলেটাকে ভয় কেন দিচ্ছ? এসব কিছুই মানতে হবে না। ফাইনালি লি আর ইপিং এর বিয়ে ঠিক হয়ে যায়। তারা দুজনেই অনেক খুশি। পরদিন ইয়েদার দোকানে সেই জু নামক মহিলাটি আসে। ইয়েদার দায় সংস্কৃতি নিয়ে লেখা প্রথম বইটি প্রকাশ পেয়েছে। তারই একটি কপি জু নামক মহিলাটি ইয়েদাকে দিতে এসেছে আর তাকে তার বইটি দিয়ে বলে, তুমি একটু ভালো করে পড়ে দেখো, কোনো ভুল ত্রুটি বা পরিবর্তন করা লাগবে কিনা আমাকে জানিও। ইয়েদা তার নিজের লেখা বইটি পরম মমতা নিয়ে স্পর্শ করে। পরদিন ছিল গ্রামের উৎসবের দিন। পুরো গ্রামবাসী এক হয়েছে, সবাই অনেক মজা করছিল। ইয়েদাও আজ প্রাণ খুলে হাসছে। হঠাৎ ইয়েদা যেন ছোটবেলায় সে নিজেকে খুঁজে পায়। যে ইয়েদাই উৎসবের দিন এক কোণে চুপচাপ বসে থাকতো। কতটা সময় পার হয়ে গিয়েছে, বদলে গিয়েছে অনেক কিছু। রাতের বেলা সবাই মিলে একসাথে ফানুস উড়ায়। পরদিন সকালবেলা আমরা দেখতে পাই ইয়েদার হাজবেন্ড অর্থাৎ ইপিং এর বাবা লিও এসেছে দেখা করতে। অনেকটা বছর পর ইয়েদার লিও মুখোমুখি বসে আছে। ইয়েদা তার হাজবেন্ড লিওকে বলে, আমি শুনেছি তুমি ইপিংকে প্রায় দেখতে আসতে, ওকে অনেক কিছু কিনে দিয়েছো। আমি হয়তো মা হিসেবে ওর অনেক স্বপ্নই পূরণ করতে পারিনি। লিও তখন ইয়েদাকে বলে, আমি সবকিছুর জন্য সরি, আমি এখন তোমাদের জন্য কিছু একটা করতে চাই। ইয়েদা খুব আনমনে বলে, আপনাকে সরি বলতে হবে না আর আমাদের জন্য কিছু করতেও হবে না, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাকে সামাজিক মর্যাদা দিয়েছিলেন। ইপিং এর মধ্যে একটি বাচ্চা মেয়ে পেয়েছি আপনার জন্য, মা ডাক শুনতে পেরেছি আপনার জন্য। আপনি যে এখানে এসেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। লিওর চোখ বেয়ে পানি পড়ছিল। মেয়ে ইপিং বাবা মায়ের সকল কথাই শুনছিল। ইয়েদা সর্বশেষ লিওকে বলে, আপনি যদি সত্যিই কিছু করতে চান মন থেকে তাহলে কষ্ট করে আমার জন্য একটি কাজ করুন। ইয়েদা লিওর মধ্যে আসলে কখনো বিচ্ছেদ হয়নি। অনেক বছর আগে তারা দুজন যে একই সুতায় বাঁধা পড়েছিল সেই বাঁধন আজ চিরদিনের জন্য ছিন্ন
মনে হলো। দৃশ্য পরিবর্তন হয়। ইয়েদা তার মেয়ে ইপিনকে বলছিল, তোমার বাবার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি এটাও জানি তোমার বাবা মাঝে মাঝেই হয়তো তোমাকে দেখতে আসবে, আর তোমারও তোমার বাবার জন্য মন পুড়বে, আর এটাই স্বাভাবিক। তোমাদের বাবা মেয়ের সম্পর্কের মাঝে আমি কখনো বাধা দিব না, কিন্তু কখনো তুমি আমাকে তোমাদের মাঝে ডেকো না। আর আমার একটি শেষ ইচ্ছেও বাকি আছে। আমি রুইজিন শহরে যাব জহুয়ার মাকে খুঁজতে। মেয়ে ইপিং এই বিষয়টি মেনে নিতে রাজি না। সে বলে, এতটা বছর পরে কেন? আর ওখানে যেয়ে যদি তুমি জহুয়া নামক লোকটিকে দেখতে পাও তাহলে কি করবে? কারণ তুমি তো এখনো জানো না যে সে আসলেই মারা গিয়েছিল কিনা। মা ইয়েদা বলে, হয়তো সেখানেই থেকে যাব বাকিটা জীবন। জহুয়ার শেষ ইচ্ছে ছিল আমি তার মায়ের সাথে যেন একবার হলেও দেখা করি। মায়ের কথা শুনে মেয়ে ইপিং রাগ করে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। চলন্ত ট্রেনের জানালা দিয়ে ইয়েদা বাইরের দিকে তাকিয়ে আছে। সে রুইজিন শহরের দিকে যাচ্ছে। বইয়ের ভাঁজে রাখা জহুয়ার সেই ছবিটি ইয়েদা বের করে আর পরম মমতা নিয়ে সেই ছবিটি দেখতে থাকে। তার মুখে যেন এক প্রশান্তির হাসি। ট্রেন চলতে থাকে সেই শহরের দিকে, যে শহর হয়তো ইয়েদার স্থায়ী ঠিকানা হলেও হতে পারত। তখন হঠাৎই আমরা ওই ট্রেনের মধ্যে মেয়ে ইপিংকেও দেখতে পাই। সে এসে তার মায়ের পাশে বসে আর তার মাথাটা তার মায়ের কাঁধে রাখে। সেও তার মায়ের সাথে যাচ্ছে ওই শহরে। মা ইয়েদার মুখে এক প্রশান্তির হাসি, আর এই হাসির মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর মুভি শেষে লেখা ওঠে, ইয়েদা জানতে পেরেছিল যুদ্ধে জহুয়া মারা গিয়েছিল, আর ইয়েদা জহুয়ার 90 বছর বয়সী মায়ের সাথে রুইজিনে যেয়ে দেখা করেছিল। আর এটাই ছিল ইয়েদা নামক একজন মহিলার জীবনের সত্য গল্প। একবার চোখ বন্ধ করে সেই বাচ্চা মেয়ে ইয়েদার জীবনের শুরু থেকে এখনের ইয়েদা নামক মহিলাটির জীবনের জার্নির গল্পটা একবার মনে করে দেখুন। আর এবার একবার ভাবুন, আপনার সামনের ওই বয়স্ক মানুষগুলো হতে পারে আপনার বাবা মা কিংবা দাদা দাদি। তাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এমন আলাদা আলাদা গল্প রয়েছে। তাদের মনের গভীরেও হয়তো অনেক না পাওয়ার আক্ষেপ রয়েছে, যেগুলো হয়তো আমরা জানি না অথবা জানতে চাই না। আর আপনি আর আমিও হয়তো এই জীবন নামক গল্পের কোনো একটা পর্যায়ে রয়েছি, যে গল্প একসময় শেষ হবে, হয়তো অনেকগুলো না বলা আক্ষেপ নিয়ে। তো আজ এই পর্যন্তই। এই সত্য গল্পটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।